বিস্ফোরিত চোখে চেয়ে আছে মাহির। মাহিরের রিয়াক্ট থেকে সূচনার মাথা নিচু করে ফেলল। বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল আবদার করে ফেলেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। ইচ্ছে করছে ছুটে পালাতে। মনে হচ্ছে বেহায়া চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। নয়তো বারবার ভুল জায়গায় ভুল আবদার কেন করে বসে। মাহির যেখানে হৈমিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেখানে তার প্রস্তাব কেন গ্রহণ করবে? মেয়ে হয়ে একটা ছেলেকে এভাবে বিয়ের প্রস্তাব দেওয়া উচিত হয়নি তার। আচ্ছা, খুব কি ক্ষতি হয়ে যেত প্রস্তাবটা গ্রহণ করতে? হৈমিকে তো কোনোদিনও পাবে না মাহের। তাহলে কেন এত রিয়েক্ট করলো? কিসের আশায়? নাকি মেয়ে হয়ে আগে প্রস্তাব দিয়েছে বলে অ্যাটিটিউড দেখাচ্ছে? মনে মনে অসংখ্য কথোপকথন করে মাথা নিচু করেই উঠে দাঁড়ালো সে। নয়নার রুমের দিকে পা বাড়াতে নিতেই মাহির বলল, দাঁড়ান, প্লিজ যাবেন না। সরি, আমি এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না, তাই রিয়েক্ট করে ফেলেছি। আপনি আমায় ক্লিয়ারভাবে সবটা বলুন। হঠাৎ এমন প্রস্তাব কেন দিচ্ছেন? এনি প্রবলেম? হু করে কেঁদে উঠল সূচনা। সোফায় বসে দুহাতে মুখ গুজে কাঁদতে শুরু করলো সে। হতভম্ব হয়ে গেল মাহির। বিস্ময় নিয়ে বলল, প্লিজ কাঁদবেন না। কান্না কোনো সমাধান নয়। আপনার কি প্রবলেম সবটা শেয়ার করুন আমায়, ইনশাল্লাহ সমাধান পাবেন। খালামণি, ওরা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে খুব। আপনি কি বিয়েটা করতে চাইছেন না? কিন্তু কেন? এখনও কি সমস্যা? ছিলাম, কিন্তু মনকে মানাতে পারছি না। যাকে ভালোবাসতে পারবো না তাকে বিয়ে করা কি ঠিক হবে? ঠকানো হবে না? সবটা জানালেই তো প্রবলেম হবে না। আপনার কি মনে হয় এসব কথা জানলে কেউ আমাকে বিয়ে করবে? আর আমি যদি এসব জানাই, সে খবর কি খালামণি সহ বাড়ির সকলের কানে যাবে না? তখন যদি তারা আমাকে বাধ্য করে মুখ বন্ধ রাখতে, আর যদি সব জেনেও আমাকে কেউ বিয়ে করে, সেখানে আমার সুখ ঠিক কতটা? চিন্তিত হয়ে গেল মাহির। ভালোবাসা হারানোর যন্ত্রণা কি হয়? ভালোবাসার মানুষকে হারিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধার কথা সে ভাবতেই পারে না। অথচ দিনের পর দিন সূচনাকে এসব ভাবতে হচ্ছে। পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে। সূচনার মনের অবস্থা বুঝতে পেরে মাহির প্রশ্ন করল, তাহলে আমায় কেন প্রস্তাব দিলেন? আপনি তো বিয়ে করতে চান না। আমি কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, প্রয়োজন ব্যতীত কথা পর্যন্ত বলিনি। ছোট থেকেই রুদ্রকে নিয়ে স্বপ্ন বুনেছি, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার কাউকে নিয়ে ভাবার সাহস হয়ে ওঠেনি। আমার খারাপ পরিস্থিতিতে একমাত্র আপনাকেই পাশে পেয়েছি। ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, আপনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আপনার ব্যক্তিত্ব মুগ্ধ করেছে আমায়। ভরসা করার মতো আর কাউকে পাচ্ছি না। আমি জানি আপনার সাথে আমার বিয়ে হলেও কোনোদিন আপনি স্বামীর অধিকার ফলাতে আসবেন না, কারণ আপনি হৈমিকে ভালোবাসেন। আমরা দুজন একই পথের পথিক। আমি আপনাকে সারা জীবন বন্ধুর মতো পাশে পাবো, সেই ভরসায় আমি লাজ লজ্জা ভুলে গিয়ে আপনাকে প্রস্তাব দিয়েছি মাহের। ক্ষমা করবেন আমায়। এতটা ভরসা করা ঠিক হয়নি আপনার। মানে? আমি হয়তো মন থেকে ঘর বাঁধতে চাই না, কিন্তু আমার বাবা মায়ের জন্য ঘর আমাকে বাঁধতেই হবে। আর আমি যার সাথে ঘর বাঁধবো সে হবে আমার অর্ধাঙ্গিনী, যিনি উপরওয়ালার তরফ থেকে আমার জীবনে উপহারস্বরূপ আসবেন। স্বামী হিসেবে তার প্রতি সকল দায়িত্ব কর্তব্য পালন করতে আমার কোনো অসুবিধা বা অনিচ্ছা থাকবে না। তার সকল চাওয়া পাওয়াকে মন থেকে সম্মান করে পূরণ করবে। সে যদি ভালোবাসা চায় তাহলে তাকে ভালোবাসা দিতে আমি বাধ্য। সে যদি ভালোবাসার ফসল হিসেবে একটা সন্তান চায় তাহলেও তা দিতেও আমি বাধ্য। হতে পারে আমি হৈমিকে ভালোবাসি, হ্যাঁ আজও ভালোবাসি ওকে আমি, কিন্তু পার্থক্য এটাই, আমি ওকে চাইতাম, এখন ওকে আমি চাই না। কারণ এখন যদি ওকে আমি চাই তাহলে এটা পাপ হবে, অন্যায় হবে। আর বিয়ে না করে সারা জীবন দেবদাস হয়ে কাটালে আমার বাবা মা ইহকালে যেমন দুঃখ পাবে, পরকালেও তাদের উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে। তাছাড়া বাবার শরীরের অবস্থা অনেকটাই খারাপ। সামনের বছর হজে যাওয়ার নিয়ত করেছেন, তাই আগে তিনি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিতে চান। ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার পর নয়নের একটা ব্যবস্থা করে দেব। আর 1 বছরের মধ্যে যে কোনো টাইমে হয়তো আমাকেও করতে হবে। সূচনার কান্না থেমে গেছে মাহিরের কথা শুনে। চোখ ছোট করে তাকিয়ে আছে সে। এতদিনের মাহির আর আজকের মাহিরের মধ্যে কি যেন একটা পার্থক্য আছে। তার মুখভঙ্গি দেখে মাহির হালকা কেসে উঠল। তার দিকে একটু ঝুঁকে বলল, ভাবছেন আমাকে নিয়ে কনফিউশনে পড়ে গেছেন? সূচনা ইতস্ততভাবে উঠে দাঁড়ালো, বলল, আমি রুমে যাব। মাহিরও দাঁড়ালো। সূচনার একদম কাছে এসে ধীর গলায় করে বলল, আমরা যাদের ভালোবাসি সবসময় তাদের পাই না, তাই বলে তো আমাদের জীবন থেমে থাকতে পারে না। আর থেমে নেইও। জীবন চলছে জীবনের মতনই। তাহলে সে চলার পথে একাকিত্বকে বেছে না নিয়ে একজন সঙ্গী খুঁজে নেওয়া কি বুদ্ধিমানের কাজ নয়? সূচনার মাথা ঘুরছে। সে কিছু বুঝতে পারছে না মাহিরের কথা।
সে প্রশ্ন করেছিল বিয়ে করবে কিনা। তার বদৌলতে এত কঠিন ভারী ভারী কথা বলছে যে মাথায় কিচ্ছু ঢুকছে না। আর এক মুহূর্ত দেরি না করে খানিকটা দূরে দৌড়েই চলে গেল সে। তার যাওয়া দেখে মৃদু হাসলো মাহির, বিড়বিড় করে বলল, আপনি অনেকটা ছেলে মানুষ সূচনা। প্রত্যেকটা মেয়ের মাঝে বড্ড বেশি ছেলে মানুষই লুকিয়ে থাকে। আপনার সেই লুকানো ছেলে মানুষ আমি ধরে ফেলেছি যে। ড্রয়িং রুম থেকে মাহির চলে গেল তার বাবার রুমে। 1 মাস পর ঢাকায় ফিরে রুদ্র আর হৈমি তারা সরাসরি সুখ নিরেই উঠেছে। রুদ্র দিন রাত কেটে যাচ্ছে ব্যস্ততায়, আর হৈমি কাটাচ্ছে বাচ্চাদের সাথে। ইদানিং রাতেও ফেরে না রুদ্র, কাজের জন্য ফিরতে পারে না। আর যখন ফেরে তখনও বাড়ির কাজে ব্যস্ত থাকে। সুখনীরের ছাদ থেকে সুখ রাজ্যের কাজ দেখে সে। রুম থেকে শুধু ছাদে যেতে পারে। নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, নানা রকম অপরিচিত মানুষদের আনাগোনা, তাই বাইরে বের হতে নিষেধ করে দিয়েছে তাকে রুদ্র। এইচএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। নয়ন আর হৈমির রেজাল্ট বেশ ভালো হয়েছে। নয়ন এসেছে হৈমির সাথে দেখা করতে। অনেকদিন পর দুই বান্ধবী বেশ অনেকক্ষণ আড্ডা দিল। ইতিমধ্যে মাহের আর সূচনার বিয়েও ঠিক হয়ে গেছে। সেদিনের পর সূচনাকে কিছু না জানিয়েই মাহের তার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় রেদওয়ান শেখের কাছে। মাহের ব্যক্তিত্ব সম্পর্কে সকলেই অবগত। চোখ বুজে যে কোনো মেয়ের বাবাই তার কাছে মেয়ে দিতে রাজি হয়ে যাবেন। সেক্ষেত্রেও রেদওয়ান শেখও এর বিপরীত নয়। এত ভালো ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষিত মার্জিত ছেলের প্রস্তাব সে ফেলতে পারেনি, বরং খুশি হয়েছে সূচনার লাইফ পার্টনার হিসেবে এমন একজনকে বেছে নিতে পেরেছে বলে। মাহির তার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে পায়নি, কিন্তু একজন ভালো বন্ধুকে জীবনসঙ্গী করতে তার কোনো আপত্তি নেই। যদিও সূচনার মতো তার মনেও এটা এসেছিল সে কখনোই বিয়ে করবে না, কিন্তু যখন সূচনা তার এই ভাবনা তাকে জানায় তখন তার বিবেক নাড়া দেয়। মন বলে সূচনা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। অন্যের ভুল অন্যের দোষ চিহ্নিত করতে গিয়ে নিজের ভুল নিজের দোষটাও খুব স্পষ্টভাবে ফুটে ওঠে তার মনে। তাই সে সিদ্ধান্ত নেয় যেহেতু সূচনা নিজ থেকে তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, সেহেতু তারও উচিত তাকে সম্মান দিয়ে প্রস্তাবটি অ্যাকসেপ্ট করা। বিয়ে ঠিক হওয়ার পর সূচনা নিজেকে খুবই অপরাধী ভাবে। সেভাবে মাহের তাকে দয়া করে বিয়ে করছে, কিন্তু তার এই ভুলটা ভাঙিয়ে দেয় মাহের নিজেই এবং প্রতিশ্রুতি দেয় সারা জীবন বন্ধুর মতো আগলে রাখবে তাকে। মায়ের সূচনার বিয়ের ব্যাপার শুনে হৈমি প্রচণ্ড খুশি হয়। সেই সাথে তার ভেতরের একটা অপরাধবোধও দূর হয়ে যায়। তার সবসময় মনে হতো নিজের অজান্তেই হয়তো মাহিরকে কষ্ট দিয়ে ফেলেছে সে। সেই অপরাধবোধ এখন অনেক কমে গেছে তার। নয়নার 5 মাস চলছে, আর 1 মাস পরই মাহির আর সূচনার বিয়ে, তাই সে বাপের বাড়ি গেছে। হৈমি জানতো না নয়না নিজের বাড়ি চলে গেছে। ভার্সিটি থেকে সরাসরি সে শেখ বাড়ি যায়। নয়নার জন্য চালতার আচার কিনেছে, সেটা দিতেই ও বাড়ি যায় সে। দুপুর 2টো বাজে। সুরভি বেগম আর রুদ্রর দাদি ছাড়া বাড়িতে কেউ নেই। ভার্সিটি থেকে প্রায়ই হৈমি এই বাড়ি এসে ঘুরে যায়। তার খুব ইচ্ছে হয় একসঙ্গে সবাই মিলে থাকতে, কিন্তু কিছু সময়ের জন্য সেই দাদির নানা রকম খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয় তাকে। বৃদ্ধ মানুষ, তাছাড়া তার শ্বশুরমশাই মাকে খুব মানেন। তার মা হাজারটা অন্যায় করলেও তিনি হাসিমুখে মেনে নেন সবটা। তাই দাদির এমন আচরণের জন্য কেউ প্রতিবাদ করতে পারে না, বরং মুখ বুজে সহ্য করে নেয় সবাই সবটা। হৈমি খুব ভালো বুঝতে পারে এখন কেন রুদ্র পরিবার থেকে আলাদা থাকতেও বেশি পছন্দ করে। হৈমি গিয়ে সুরভি বেগমের কাছে যখন শুনলো নয়না নেই, মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার। আজ নয়নও ভার্সিটিতে যায়নি। এখন বুঝলো নয়ন কেন যায়নি ভার্সিটিতে। মনে মনে কয়টা বকা দিল নয়নকে সে। ক্লান্ত লাগছে ভীষণ, তাই সোফায় বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠতে যাবে, তখনই সুরভি বেগম 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে হৈমিকে দিল আর বলল, নাও মা, এটা খেয়ে নাও, ভালো লাগবে। ওদিকের কি খবর? কাজ ঠিকভাবে হচ্ছে তো? আহা, থ্যাংক ইউ। গলাটা ভেজানো খুব জরুরি ছিল এখন। বলে এক নিঃশ্বাসে খেয়ে নিল। গ্লাসটা ট্রি টেবিলে রেখে সুরভি বেগমের দিকে চেয়ে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। আমাকে তো তোমার ছেলে ভার্সিটি ছাড়া বেরই হতে দেয় না, তাই আমি অত খোঁজ নিতে পারি না, কিন্তু আমি ছাদ থেকে সবটা দেখি। তুমি চলো না যাই, তুমি নিজে গিয়ে দেখে আসো সবটা। জানো, আমার আম গাছগুলো কেটে ফেলেছে তোমার ছেলে, আর আমার স্বাদের বেল গাছটাও সেটাও কেটে ফেলেছে। তুমি ভাবো লোকটা কেমন ধরিবাজ, বেলের শরবত পছন্দ করে না বলে গাছটাকে কেটে ফেললো। কেন রে, আমি না হয় ভালোবেসে একটু বেলের শরবতই খাওয়াতাম, এতে ওনার কি কেমন ক্ষতি হতো, উপকারিতা হতো বলো? এমন ভাব করে যেন ওনাকে আমি করলার সাথে নিম পাতা বাটা মিক্সড করে শরবত খাওয়াচ্ছি। সুরভি বেগম হৈমির মুখোমুখি সোফায় বসে হৈমির কথা শুনছিলেন। হৈমির কথা শেষ হতে ঘর কাঁপিয়ে হেসে উঠলেন তিনি। আরে এত পীড়িতের আলাপ করতাছে বেশরমের মতো, আবার হে হে করে হাসতেছে। বলি বুদ্ধি শুদ্ধি কবে হবে শুনি? পেটের ছেলেরে যে বিয়ে করতে না করতেই পর করে দিল।
কেড়ে নিল সেই জ্ঞান কি আছে? হৈমি তীক্ষ্ণ চোখে তাকালো দাদির দিকে, তারপর আবার সুরভি বেগমের দিকে চেয়ে বলল, আমি আজই মাকে আমার সঙ্গে নিয়ে যাব। ওনার ছেলের বাড়ি ওনার ছেলের ঘরে উনি থাকবেন। কেউ ওনার ছেলেকে কেড়ে নেয়নি। আপনি শুধু শুধু কুটনাপিটা করতে আসবেন না। বাড়িটা কমপ্লিট হওয়ার পর উনি বলতেন কথাটা, কিন্তু আমি আজই নিয়ে যাব মাকে। আর হইমি, ওনার কথা ধরো না তো, ওনার যা মন চাই বলুক। দাদি বড় বড় করে চেয়ে এসে সোফায় বসলো। হৈমির দিকে বাঁকা চোখে চেয়ে বলল, ভালোই হইছে। জামাই নিয়া একা একা থাকো আর সব একাই খাও। খাটা মেঘ মোটা হইলেও এমন গলি দেখা যায়। দাদির কথা শুনে হৈমি বিস্ফোরিত চোখে তাকালো। ঠোঁট ফুলিয়ে সুরভি বেগমের দিকে চেয়ে বলল, ও মা, আমি কি খুব মোটা হয়ে গেছি? আমাকে কি খুব বাজে দেখাই এখন? সুরভি বেগম মুচকি এসে বললেন, না মা, এখনই তোমাকে বউ বউ লাগে। বিয়ের পর এইটুকু মোটা হওয়া স্বাভাবিক। ওনার কথা ধরে মন খারাপ করো না তো। হৈমি চালতার আচার বের করে সুরভি বেগমকে দিয়ে বললেন। তুমি, আমি আর দাদি মিলে এটা শেষ করি, চলে এসো। সুরভি বেগম হেসে একটু নিয়ে বললেন, আচ্ছা, তুমি তাহলে বসো, আমি খাবার বাড়ি দুপুরে খেয়ে যাবে। হৈমি দাদিকে চালতা দিলে সে নিল না। হৈমিও আর সাদাসাদি করল না, নিজের মতো বসে চালতা খেতে লাগলো। দাদি তখন তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, ঘটনা কি বলো তো? বৌমা শরবত দিল, আবার আচার গিলতাছো, কিছু হয়েছে নাকি? কি হবে? কিছুই তো হয় না। নয়না আপুর জন্য নিয়ে এসেছিলাম, আপু নাই, তাই আপনি শুধু শুধু নজর দেবেন না। আমার পেট খারাপ হলে আমার জামাই আপনার চোখ গেলে দেবে। কি, এই মেয়ে লজ্জা করে না এভাবে কথা বলতে? একে তো জামাই নিয়ে ভাগ হয়ে গেছো, তার উপর মুখের উপর কথা বলো। অসভ্য, অভদ্র, সব গিলে খাইছো নাকি? আধা ঘন্টা হয়নি আমি আসছি এখানে, তাই যে হারে কথা শোনাচ্ছেন, সারা জীবন থাকলে তো আমার জীবনটা তেজপাতা করে দিতেন। আমার জামাই আবার অতি বুদ্ধিমান কি না, তাই তার আদরের মিষ্টি বউ যাতে আপনার মতো মহিলার এত তিতা তিতা কথা শুনে তিতা হয়ে না যায়, তাই আগেই সচেতন হয়ে ভাগ হয়ে গেছে। হাজার হোক, প্রতিটি পুরুষই আশা করে যাতে তার বউ অত্যাধিক পরিমাণে মিষ্টি হয়। পড়াশোনা করে এসব শিখতাছো? বাড়ির মুরব্বীদের এইভাবে অসম্মান করার জন্য লেখাপড়া শিখতাছো? মুখে একবারে খই ফুটছে। কই, আমার রাফিদের বউ তো প্রয়োজন ছাড়া একটা বাড়তি কথাও কোনোদিন বলে না। আহারে দাদি, আমি তো আপনার রাদীপের বউ না, আমি হলাম আপনার ছোট নাতি নিম গাছের বউ, নিম পাতা। বলেই খিলখিল করে হাসতে লাগলো। এমন ঠোঁট কাটা মেয়ে জীবনেও দেখি নাই। এই মেয়ে নাকি আবার সংসার করব, সংসার লাটে উঠব। এই মেয়ে ঢ্যাং ঢ্যাং করে প্রতিদিন কলেজ যায়, কলেজ থিকা আবার 2 হাত ভর্তি যত সব আবর্জনা কিনা নিয়ে আসে। মাগনা টাকা পাইলে যা হয়। রেদুর ছোট পোলা একেবারে ধ্বংস হইয়া গেল। কোথায় বিয়ে করছে, বউ দিয়া সংসার করাবো, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়াবো, তা না, বাড়ি থিকা আলাদা হয়ে বড় বড় বিল্ডিং উঠাইতেছে। খ্যাক খ্যাক করতে করতে চলে গেল দাদি। হৈমি মুখ ভেঙচি দিয়ে আচার খাওয়ায় মনোযোগ দিল। দাদির কথা সে গায়ে মাখায় না, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়। এই মহিলাকে বিন্দু পরিমাণ দামও দেয় সে দেয় না। এতদিনে রুদ্রর প্রফেশন বিষয়ে সকলেই অবগত হয়েছে। তার স্বামীর মাগনা টাকা না কিসের টাকা তা সবাই ভালো করে জানে ভেবেই আরও 2 বার ভেঙচি কাটল সে। সকাল থেকে দুপুর অবধি 4 বার বমি হয়েছে হৈমির। 2 দিন আগেই মাহির আর সূচনার বিয়ে হয়ে গেছে। মায়েদের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান ছিল, আজ শরীর খারাপ লাগা নিয়েও গিয়েছিল। এত মানুষের ভিড়ে প্রচণ্ড মাথা ঘুরছিল বলে রুদ্রকে বলে রুদ্র আর দেরি করে না, তখন নিয়ে চলে আসে বাড়ি। রুদ্র খেয়াল করছে হৈমির চঞ্চলতা কমে গেছে। অন্য কোনো সময় হলে বিয়ের অনুষ্ঠান নিয়ে আর তার উৎসাহের শেষ থাকতো না, অথচ এই কদিন তাকে কেমন উৎসাহিত দেখায়নি। লাফালাফিও বেশ কমে গেছে। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হলেও একদিন ধরে লক্ষ্য করছে চোখের নিচে কালি পড়ে গেছে। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে কেমন, কথাবার্তাও কম বলে। রাতে ঠিকভাবে ঘুমাতেও পারে না, যেন চরম অস্বস্তিতে ভুগছে সে। বেশ চিন্তিত হয়ে পড়ল রুদ্র। ডক্টর সুবর্ণাকে সব জানাতে সে বলল তার বাড়ি চলে যেতে। সন্ধ্যার পরই হৈমিকে নিয়ে বেরিয়ে গেল সুবর্ণার বাসার উদ্দেশ্যে। ড্রাইভ করছে রুদ্র। হৈমি তার কাঁধে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে। রুদ্র বলল, যা যা সমস্যা হয় সবটা বলবে, কোনো কিছু বাদ রাখ। আবার ইঞ্জেকশন দেবে না তো?
থাকবে না, সমস্যা না থাকলে দেবে না। যদি সমস্যা থাকে? চোখ খুলে কাঁদো কাঁদো হয়ে বলল হৈমি। রুদ্র চিন্তিত মুখে হৈমির দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর হলেও তোমার কোনো ক্ষতি হবে না, আমি আছি তো। হৈমি ওভাবে জড়িয়ে ধরল রুদ্রকে, বলল, আমার তো খুব ভয় করছে। ভয় নেই, নিশ্চিন্তে থাকো তুমি। হৈমির থেকে সব সমস্যা শুনে সুবর্ণা একটি প্রেগনেন্সি কিট হাতে ধরিয়ে দিল। সুবর্ণার কথা অনুযায়ী পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে। সুবর্ণা রুদ্রের দিকে চেয়ে বলে, তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছিস নাকি অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট নয়, আমাদের ইচ্ছেতে। চিন্তিত মুখে বলল রুদ্র। তাহলে চোখ মুখে এত ভয়ের ছাপ কেন? এসব বাদ দিয়ে যে কয়টা টেস্ট দিলাম কাল ক্লিনিকে গিয়ে করিয়ে নিবি। আসলে হৈমি খুব ভয় পাচ্ছে, ওর জন্য চিন্তা হচ্ছে। সবটা সামলাতে পারবে তো? দুটানে ভুগছে আমি কি খুব তাড়াতাড়ি করে ফেললাম? কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। এসব চিন্তা বাদ দিয়ে আমি যেভাবে যা বলবো মেনে চলবি। ওকে মেনে চলতে বলবি। এজ তো 18 হয়েছে, যদিও এ বয়সে বাচ্চার জন্য পারফেক্ট না, তবুও কোনো সমস্যা না আশা করছি। যে কোনো প্রবলেম হলেই জানাবি আমাকে। হৈমি ভয়ে মুখটা কাচুমাচু করে বসে আছে। তার অবস্থা থেকে সুবর্ণা মুচকি এসে বলল, এই যে মানুষ আপনি ছোট, কিন্তু দায়িত্ব আপনার অনেক বড় বড়। এভাবে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। আর খাওয়া দাওয়া যেন কমতি না থাকে, ঠিক সময় খাওয়া, ঘুম আর গোসল। কখনো যেন গোসলের অনিয়ম না হয়, ঠান্ডা যাতে না লাগে। এদিকে সবচেয়ে বেশি সচেতন থাকবে। বর্তমান প্রায় প্রতিটি ডেলিভারির পরেই শিশুর নিউমোনিয়া ধরা পড়ে। এর কারণ হলো বাচ্চার মায়ের অসচেতনতা। ডক্টর সুবর্ণার কথা হৈমি মনোযোগ দিয়ে না শুনলেও রুদ্রের মাথায় একদম সবটা গেঁথে গেল। সুবর্ণার বাসা থেকে বেরিয়ে গাড়ি করে বাড়ি চলে যায় রুদ্র আর হৈমি। পুরো রাস্তায় দুজন বেশ চুপচাপ ছিল। হৈমি মাঝে মাঝে আর চোখে রুদ্রের দিকে চেয়েছে, কিন্তু রুদ্রের মুখের গম্ভীরতা দেখে বারবারই চুপসে গেছে সে। কান্না পাচ্ছে তার বুকের ভেতর, কেমন যেন শূন্য শূন্য লাগছে। তার পেটে বাবু আছে ভাবতেই পুরো শরীর কেমন শিউরে উঠছে। খুশিতে কি করবে বুঝে উঠতে পারছে না। খুশি, ভয়, লজ্জা যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে তাকে। রুদ্রের উপর রাগ হচ্ছে খুব। বাচ্চা নেওয়ার জন্য রুদ্রই আগ্রহ ছিল বেশি, অথচ এমন খুশির খবর শুনে একটা বারও তার সাথে ভালো করে কথা বলেনি। তার চোখে মুখে কোনো খুশি দেখেনি, আনন্দ দেখেনি। তার বাচ্চা পেটে আসতে না আসতেই বাবার থেকে এমন অবহেলা পাচ্ছে ভাবতেও বুক ফেটে কান্না পাচ্ছে তার। বাড়িতে দুজন ঢুকলো খুব নীরব হয়ে। রুদ্র সোজা উপরে চলে গেল। সুরভি বেগম সুকুচকে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলল? হৈমি চুপচাপ গিয়ে সোফায় বসলো। সুরভি বেগম একটু দমে গেলেন হৈমির নীরবতা দেখে। শান্ত গলায় বললেন, রাত অনেক হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো। যদি মন ভালো হয় তাহলে বলো সবটা। আবার কাল তো চলেও যাবে তোমরা, যাও গিয়ে ঘুমাও। সুরভি বেগমের কথা শেষ হতে না হতেই হৈমি হাওমাও করে কেঁদে উঠল। সুরভি বেগম হতভম্ব হয়ে হৈমির পাশে বসে তাকে জড়িয়ে ধরল। হৈমিও সুরভি বেগমের বুকে মুখ গুজে হাওমাও করে কেঁদে যাচ্ছে। উপর থেকে দাদি এসব দেখে নিচে নেমে এসে কপালে 3 মাস ফেলে বলল, এত কান্নাকাটি করিস? বাপ মা কেউ তো নাই যে তাদের মরার খবর পেয়ে এমন মরা কান্না জুড়বে। বাড়ির পরিবেশটা নষ্ট করে ফেললো এই মেয়ে। স্বামীর সাথে মনোমালিন্য হইলেই এভাবে কাঁদতে হব? আমরা কি স্বামী ঘর করি নাই? দাদির কথায় কেউ পাত্তা দিল না। দাদি কিছুক্ষণ খ্যাক খ্যাক করে পাত্তা না পেয়ে নিজেই চুপ হয়ে গেল। হৈমি কাঁদতে কাঁদতে অস্থির প্রায়। দাদির গলা শুনে রুদ্র নিচে নেমে আসে। হৈমি গিয়ে ওভাবে কাঁদতে দেখে বুকটা ধক করে ওঠে তার। রুদ্রকে দেখে সুরভি বেগম লক্ষ্য করলো তার চোখ মুখ অস্বাভাবিক পরিমাণে লাল। ছেলে হঠাৎ এত রেগে গেল কেন? তাহলে সত্যি কি পথে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে? কিন্তু কেমন ঝগড়া হলো যে তার ছেলের চোখ মুখ এমন হয়ে গেল? সচরাচর তো এমন ঝগড়া দুজনের হয় না। হলেও রুদ্র চড়থাপ্পড় দিয়ে বউকে মানিয়ে নেয়। তাহলে এবার কি খুব সিরিয়াস কিছু? সুরভি বেগম যখন গভীর ভাবনায় মগ্ন, রুদ্র তখন হৈমির ডান পাশে গিয়ে বসে পড়ল। সুরভি বেগম ছিলেন হৈমির বাম পাশে। রুদ্র হাত বাড়িয়ে নিতেই সুরভি বেগম হৈমিকে ছাড়িয়ে উঠে দাঁড়ালেন। রুদ্র হৈমির কাঁধ নিজের বুকের দিকে চেপে নিতেই হৈমি খুব শক্ত করে জড়িয়ে ধরল রুদ্রকে। কান্নার বেগ দ্বিগুণ বেড়ে গেল তার। রুদ্র খুব শক্ত করে বুকে জড়িয়ে নিল হৈমিকে। কেঁদে ফেলল সেও। তার এই কান্নাই ছিল অনেক বড় একটা প্রাপ্তি। সুরভি বেগমও দুজনের অমন অবস্থা থেকে কেঁদে ফেলেন। তার পাথরের ন্যায় শক্ত ছেলেটা এত দুর্বল কেন হয়ে পড়েছে জানার তীব্র ইচ্ছে জাগলো তার।
ছেলের বইয়ের অমন মুহূর্তে চলে যাওয়ার কথা ভাবলেও সে গেলেন না, বরং তাদের কাছে গিয়ে দু হাতে দুজনকে বুকে চেপে ধরেন। এর থেকে সুখময় দৃশ্য বোধহয় আর দুটি হতে পারে না। হৈমির মা হবার কথা শুনে রুদ্রের পর কেউ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে সে হলো সুরভি বেগম। রেদার শেখও প্রচণ্ড খুশি হয়েছেন। বাড়িতে দুটো বাচ্চা আসবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। রাদীপ নয়নার সাথে নয়নার বাবার বাড়িতে রয়েছে, তাকেও খবরটা দেওয়া হলো। তারাও খুব খুশি। রুদ্রকে ফোন করে কংগ্রেসে জানিয়েছে সবাই। নয়ন তো হৈমির সাথে দেখা করবে বলে সারা রাত ঘুমাতেই পারেনি। ফজরের সময় উঠে রুদ্র আর হৈমি নামাজ পড়ে নেয়। নামাজ শেষে বিছানায় গিয়ে বসে রুদ্র। হৈমি তার কাছে যেতেই কোলে বসিয়ে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করে কি খাবে সে। প্রশ্ন শুনে খুশিতে গদগদ হয়ে হৈমি উত্তর দেয় ফুচকা। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে রুদ্র। তা দেখে হৈমি তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, দেখুন, আপনি কিন্তু একদম বকাবকি করবেন না বলে দিলাম। বাবুর মাকে বকতে হয় না, বেশি বেশি আদর করতে হয়, আর যা যা খেতে চাই সব খাওয়াতে হয়। এক দীর্ঘশ্বাস চাইল রুদ্র, বলল, যাক, তোমার ক্যাসেট যে চালু হয়েছে এই অনেক। এই কদিনে বেশ চিন্তা পড়ে গেছিলাম। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। হুম, বাবুর মাকে ভালোবাসছে। বলে গলায় কিস করলো কয়েকটা। শিউরে উঠল হৈমি। দু হাতে খামচে ধরল রুদ্রের পিঠ। অনেকটা সময় একে অপরের সঙ্গে আলিঙ্গন করলো। সকালের খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে নিল হৈমি। রুদ্র রুমে এসে বলল, বিকেলে যাব, বাড়ির সবাইকে মিষ্টিমুখ করাতে হবে। ভাবিদের বাড়ি আর শোকনিরা মিষ্টি পাঠিয়ে দেওয়া হবে। শুক্রবার মসজিদে মিষ্টি দেব। এবার তুমি ঠিকভাবে বলো তোমার কে কি খেতে ইচ্ছে করছে। বিছানায় বসলো রুদ্র। হৈমি চুল খোপা করতে করতে রুদ্রের পাশে গিয়ে বসে বলল, ফুচকার আইসক্রিম ছাড়া কিছু খেতে ইচ্ছে করছে না। চকলেট দেখলেই তো গা গোলাই কেমন। সকাল বিকাল চকলেট খাওয়ার লোক কিনে এই কথা বলছে। আমি জানি না কিছু, আমি ফুচকা খাবো। না, ফুচকা খাওয়া যাবে না, আর আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি না খেয়েই থাকবো, খাওয়াতে হবে না আপনাকে। আমি আর আমার বাবু না খেয়েই বড় হব। রাগে গড়গড় করতে করতে বিছানা থেকে উঠে পড়ল সে। রুদ্র মুচকে এসে তার হাত টেনে কাছে নিয়ে কোমর জড়িয়ে ধরে বলল, এত ছটফট করো কেন? শোনো, লাফালাফি কম করবে, পুষ্টিকর খাবার খেতে হবে। এসব খেলে বাবুর ক্ষতি হবে, বুঝছো না কেন? মায়েদের আমার বাচ্চামি করতে নেই, এবার তো বড় হও। আমি তো ভাত খেতে পারি না, যা যা পছন্দ ছিল তাই খাওয়ার চেষ্টা করি, কিন্তু সেগুলো তো বমি হয়। মন খারাপ করে বলল হৈমি।